সিনার টান করে একটা রাজনীতিবিদ বলে গণতান্ত্রিক সরকার আসলে ঠিক হয়ে যাবে, আমি আসলে ঠিক হয়ে যাবে, অমুক আসলে ঠিক হয়ে যাবে। সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন। রামিসার বাবা বিচার চাচ্ছেন না, উনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন এটা দিয়ে। একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক? রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে তিনি একটি ব্রিফিং করেছেন, সেখানে তিনি জানিয়েছেন এটি। আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অনেকে পদত্যাগ দাবি করেছেন এমন ধরনের ঘটনার কারণে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে, যেটি জামাতে ইসলামীর থেকে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ হলেই কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটা কি আমরা আশা করতে পারি? একজন স্বরাষ্ট্রমন্ত্রী বদল করলে আইনের উন্নতি হবে, কথাটা সঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন, ওনারা দায়িত্ব নিচ্ছেন আমার যতটুকু মনে পড়ে গত 17ই ফেব্রুয়ারি থেকে। 12 তারিখে নির্বাচন হয়েছে, 17ই ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাস তাদের পূরণ হয়েছে। এই 3 মাসের ভিতরে পার্লামেন্টের প্রথম অধিবেশন চলছে এবং সেই প্রথম অধিবেশনে আমরা দেখছি পার্লামেন্টের মধ্যে একচেটিয়া ওনার ছিলেন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে। উনি এমন কোনো বিষয় নেই উনি কথা বলেননি। সবচেয়ে কম কথা যে বিষয় নিয়ে বলেছেন সেটা তার নিজস্ব দপ্তর। আচ্ছা, সবচেয়ে কম কথা হচ্ছে মন্ত্রণালয়, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এবং মানে ওই অধিবেশন চলাকালীনও আমাদের কাছে এই মাজার ভাঙার ঘটনা কিংবা পীর সাহেব হত্যার ঘটনা, এরকম অনেক ঘটনা আসছে, কিন্তু সংসদে এটা আলোচনা হয় নাই। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, তার বিশাল এক দায়িত্ব, তার সবচেয়ে কম আলোচনা হয়েছে তার দপ্তর নিয়ে। এবং মনে হইতেছিল যে উনি সবচেয়ে কম মনোযোগী ওনার দপ্তর নিয়ে। সেই অধিবেশন সম্প্রতি শেষ হয়ে গেল, তারপরেও আমরা সে যে তার দপ্তর নিয়ে খুব মনোযোগী, খুবই, হ্যাঁ ইতিমধ্যে উনি র্যাবের পুনর্গঠন নিয়ে আলাপ করছেন, র্যাবের নাম কি পরিবর্তন হবে এইসব নিয়ে আলাপ করছেন, কিন্তু আমরা পার্লামেন্টের ভিতর তার যে প্রভাব বা দৌড়ঝাঁপটা যেভাবে দেখছি, আমার কাছে মনে হয় না তার মন্ত্রণালয় সেটা সেভাবে দেখছি। তো এখানে আমি বলবো যে কিছু ঘাটতি তার আছে, সিনসিয়ারিটির অভাব যদি আমি ধরি। আচ্ছা, এই জন্য বলছি বদল করলেই ঠিক হবে তা নয়। আরেকটা বিষয় মানতে হবে, বাংলাদেশের যে প্রশাসন, যারা বাংলাদেশের প্রশাসন কিন্তু একটা স্থায়ী সরকার, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষণস্থায়ী, মানে পাওয়ারে এই আছে এই নাই, এবং যারা পাওয়ারে থাকে তারা সবাই কিন্তু এই মানে স্থায়ী যে সরকার বলতে যাদেরকে বুঝাই আমি, এই প্রশাসন যন্ত্র, সেই পুলিশ প্রশাসন বা মিলিটারি প্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি, তাদেরকে সাংঘাতিকভাবে কোঅপারেট করতে হয় রাজনীতিবিদদের। এবং আমি মানে বিরাট ভয়েস দেখি নাই কোনো নির্বাচিত প্রতিনিধির আমলাদের উপরে। এটার মানে এই না যে আমলাকে আপনি ধমকাবেন। আমার কাছে মনে হচ্ছে সেই পার্সোনালিটি আমি দেখি না। আমি যদি বলেন আপনি রাজ্জাকির আছে, সেটা আমি জানি না, সেটা আমি বলবো না, বা আমার এটা নিয়ে মাথা ব্যথাও নাই। কিন্তু সেই একটা পার্সোনালিটি থাকতে হয়, সেই পার্সোনালিটি আমি কাউকে দেখি না। আপনি যাকে দিয়েই কল্পনা করেন না, যাকে দিয়েই কল্পনা করেন, দীর্ঘ 17 বছর তারা আন্দোলন করছে, সেই আন্দোলনে তাদের যে গতি আমরা দেখছি, সেখান থেকে তো বোঝা যায় যে শেখ হাসিনা 16টা বছর রাজত্ব করছে তো রাজত্ব, তাকে আপনাকে সরাইতে লাগছে 17 বছর। তো কেন বলছি, এই কারণে বললাম যে সেই পার্সোনালিটি আমি দেখি না। 2 নম্বর আসেন, মহাসচিব বলছেন মানসিকতার পরিবর্তন। মানসিকতার পরিবর্তন তো একটা সামগ্রিক কথা, একটা মানে এটাকে কি বলা হয়, একটা সুশীল সমাজের মতো কথা, যে সবার মানসিকতার পরিবর্তন করে। আপনি কে যে মানসিকতার পরিবর্তন করবেন, বা আমি কে, আমার মানসিকতার, সবার মানসিকতার পরিবর্তন হয়ে গেলে তো কোর্ট কাছারি কিছুই লাগে না। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন চলে আসে। আবু খায়ের রাজ্জাকি, আপনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, বাংলাদেশ এটা খুব নতুন ঘটনা না, কয়েকদিন আগে আমরা আসিয়ার ঘটনাটা দেখলাম। এই ঘটনাগুলোর জন্য আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয় যে
কঠিন বিচার, কঠোরভাবে বিচারের মাধ্যমে এটা দমন করা সম্ভব, নাকি মানসিকভাবে সবাইকে বুঝিয়ে মানসিকতা পরিবর্তন? আমি সেই জায়গায় এসেছি। আপনি একটা ধর্ষণ করে একটা শিশু বাচ্চারে হত্যা করে ফেললো, বা তাকে নির্মমভাবে হত্যা করছে, এখন তাকেই না আপনি বুঝাবেন মানে কি? তাকে আপনি এসে বুঝাবেন তুমি এটা করছো কেন, এটা করা ঠিক হয় নাই, তোমারও তো বোন আছে, এইগুলো বললে হবে? এই মানসিকতার পরিবর্তনের জায়গাটা আমি আসতেছি আপনাকে। প্রথম হইলো, আপনি যদি আইন মানাইতে চান কাউকে, প্রথম প্রমাণ করতে হবে যে আপনি আইন মানেন। যখন আপনি আইন মানবেন, তখন আপনার আন্ডার কমান্ড যারা, তারা ভাববে ওরে বাপরে বাপ, আমার যারা বস তারা তো আইনের বাইরে কিছু করে না, সুতরাং সে ছাড় দিবে না। আর আপনি যখন আইন নিজে মানবেন না, তখন আরেকজনকে আইন মানাইতে আপনি বাধ্য করতে পারবেন না, এবং না মানলে তখন আপনার কিছু করার নাই। কেন বলছি কথাটা? বাংলাদেশের গণতন্ত্র, মানে গণতন্ত্র দিয়ে আমরা মনে করি যে গণতন্ত্র হইলেই সবকিছু ঠিক হয়ে যাবে, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। একটা নির্বাচন হয়ে গেলেই যে সব ঠিক, তা কিন্তু নয়। কারণ আপনি নির্বাচনে ভোটে নির্বাচিত হন, তাহলে ভোটে নির্বাচিত হওয়ার পর আপনি কি একবারও প্রশ্ন করেন আপনি নিজেকে যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? আচ্ছা, জনগণ আপনাকে ভোট দিছে কেন কি একবার আপনি বলেছেন, চিন্তা করছেন যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? যদি কেন চিন্তা করেন জনগণ ভোট দিছে কেন, তাহলে গণভোট পাশ করাইছে জনগণ, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ভোট দিছে জনগণ। আপনি পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর সাথে সাথে ইউটার্ন নিয়ে নিলেন যে কিসের গণভোট, কিসের জুলাই সনদ। এই যে আপনি জনগণকে বললেন গণভোটে ভোট দিতে, ভোট দেওয়ার পর আপনি চেঞ্জ হয়ে গেলেন, সেই জনগণের আপনি আইন করে তাকে দমাবেন, আপনি নিজে আইন না মেনে আরেকজনে দমাবেন কেমনি? আচ্ছা, আইন শৃঙ্খলা অবনতির দায়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামাতে ইসলামী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে জামাত ইসলামকে নিয়ে ব্যবসা করে, ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের ওপর। এই যে বিরোধী দলের ওপর দায়ে চাপিয়ে পার পেয়ে যাওয়া, এটা কি সুযোগ আসলে আছে নাকি বিএনপি? কিছুক্ষণ আগে আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না। নিজেরা আইন না মেনে আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে না দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে? দেখেন, আসলে নিজে না মেনে অন্যের উপরে চাপিয়ে দেওয়া অথবা সব অপরাধ জামাত করেছে, এগুলি না অতি সরলীকৃত রাজনৈতিক বক্তব্য। কিন্তু এই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য তো আসলে আমরা এখন প্রস্তুত না। আমরা একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য, এবং দেশ চালানোর জন্য যা যা করা দরকার তা ওই সরকারের লোক করবেন, ওই সরকার করবেন, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। এখন আইন শৃঙ্খলা মনে করেন অবনতি হয়েছে, আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই, আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। তো এগুলো তো ভাই ভালো না। শুনুন, আমি একটা ব্যাপারটাকে বলি আপনাকে, আপনি কি করছেন, আপনি কি বলছেন, এই সবই কিন্তু থেকে যাচ্ছে, মানুষ সব দেখছে। আপনি যদি মনে করেন মানুষ কিন্তু দেখছে না, মানুষ ভুলে যাবে, আমি যেটা বলবো মানুষ এটাই বিশ্বাস করবে, ভাই সেই দিন তো নাই। মানুষ প্রতিদিন মিলিয়ে নিচ্ছে। আপনি যে দুদু সাহেব যে কথাটা বলেছেন, বলেন প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বলা যায়, ভাই এখানে জামাতের ইনভলভমেন্টটা কোথায় বলেন? আর যদি এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জামাত জড়িত থাকে, তাহলে জামাতকে অ্যারেস্ট করেন না কেন? আচ্ছা, আবার এদিকে জামাতের কথা যদি আমরা, যেহেতু প্রসঙ্গটা আসলো যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামাতে ইসলামী, এটিকে আপনি কিভাবে দেখেন? যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বিষয়টি আমরা আসছিল কিছুক্ষণ আগে কথার মধ্য দিয়ে, যে সালাউদ্দিন আহমেদ অনেক বিষয় নিয়ে কথা বলেন কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না, বলছিলেন আবু হেনা রাজ্জাকি। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবির মধ্য দিয়ে কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? আসলেই কি সব নিয়ন্ত্রণে আনা সম্ভব? তাহলে মানুষ কার কাছে চাইবে? জামাত যেটা বলেছে হয়তো এর মধ্যে রাজনীতি আছে, হয়তো আছে, কিন্তু আমার কথাটা হলো কি,
মানুষ কার পদত্যাগ চাবে, কার বিচার চাবে? আমি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে আপনি 2-3 জন গার্ড রাখছেন, তাদের কাজ হলো নাইটে আপনাদের গার্ড দিবে, নাইট গার্ড রাখছেন। রাতের বেলায় চুরি হয়েছে, রাতের বেলায় একটা বাড়িতে কিছু একটা চুরি হয়েছে, তো এই অফিসের এই বাসার যিনি বাজার সরকার, তাকে আপনি অ্যারেস্ট করবেন, তাকে গালি দিবেন? বলেন আপনি। আপনি যাকে নাইট গার্ড হিসেবে নিয়োগ করেছেন, সে তো বেতন নেয় আপনার কাছ থেকে, তা আপনি তাকে ধরবেন না? ভাই তুমি কি করলা, তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি। তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, এই সরকার প্রধানত কয়েকজন লোককে দায়িত্ব দিয়েছে স্পেশালি, যে আপনি এটা রক্ষা করেন, আপনি এটা করেন, আপনি ওটা করেন। আমরা শুনি, নানা রকম কথা শুনি, যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না, এরকম শুনি। যদি সেটা হয় এবং যদি উনি সরকার প্রধানের জন্য গুরুত্বপূর্ণ হয়, তো উনি যেটা চেয়েছেন সেটাই ওনাকে দেন, অসুবিধাটা কি? কিন্তু তাও দেশটাকে ভালো চলতে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন যোগ্য লোকের হাতে দেন। উনি অযোগ্য তা বলছেন না, কিন্তু উনি হয়তো অনেক যোগ্য, কিন্তু এই কাজটা উনি পারছেন না, এটা সত্য। তো উনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওই সময় দেশে একের পর এক বড় বড় অপরাধ হচ্ছে, তো উনি বলবেন কি আমি কি অপরাধীর ঘরে যেয়ে বসে থাকবো, আমি কি সব কিছু করবো? না, আপনি সব কিছু করবেন না, কিন্তু অপরাধ থামানোর জন্য আপনি কিছু পদ্ধতি নেওয়ার বিষয় আপনার আছে, সেগুলো আপনি নিতে পারছেন না, আপনি কার্যকরভাবে কাজটা করতে পারছেন না, অথবা পুলিশকে অ্যাক্টিভ করতে পারছেন না, কিছু একটা ঝামেলা আপনার আছে, তাহলে হচ্ছে না কেন? তো এটা তো মানতে, আপনি তাহলে শুরুতেই বলতেন যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি দায়িত্ব নেওয়ার সময় কিন্তু কোনো চুরি ডাকাতি আমি থামানোর জন্য কোনো গ্যারান্টি দিচ্ছি না। উনি বলেন না কেন? বলুক, তাহলে তো ওনাকে সরাই দেবে এখান থেকে। উনি বড় মুখে বলেছিলেন পারবো, কিন্তু পারছেন না। ধন্যবাদ মাসুদ কামাল। আবার আসবো আপনার কাছে। আবু হেনা রাজাকে, আমাদের প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থা এই ধরনের সংবেদনশীল মামলা বিচার দ্রুত শেষ করার ক্ষেত্রে প্রধান আইনি বাধাগুলো আসলে কি থাকে? এই যে রামিসা হত্যার পরে যে ঘটনাটা ঘটলো, মামলা হলো, এবং দ্রুত বিচার কার্যক্রমের জন্য আসলে কোনো বাধার সম্মুখীন কি হতে হয়? যেটা আমরা আসিয়ার ক্ষেত্রে দেখলাম যে রায় হয়েছে, কিন্তু এখনো সেটা অ্যাপেলেট ডিভিশনে রয়ে গেছে। শুনেন, বাংলাদেশটা কেমনভাবে চলছে আপনারা সবাই খুব ভালো জানেন, যে যুদ্ধপরাধীর বিচার আমরা করেছি, সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সেম ফুটিংয়ের আরও একজন আসামি সরকার পরিবর্তন হওয়ার পর সে কিন্তু আবার অ্যাপিলেট ডিভিশন থেকে রিলিফ পেয়ে গেল। বিষয়টা আপনি জাস্ট চিন্তা করেন, সেম ফুটিং বলতে অপরাধ সেম, তো কয়জনের মৃত্যুদণ্ড হইল, আবার উনি খালাস পেয়ে গেলেন। এটাতে আপনি বিচারের চিত্রটাকে, সেই বিচারপতিরাই কিন্তু আছেন কম বেশি ঘুরে ফিরে। তাহলে কি রেজাল্টটা কি দাঁড়াইলো? কথাটা কেন বলছি মনে রেখেন, পরে বলছি। রামিসার বাবা বিচার চাচ্ছেন না, উনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন এটা দিয়ে। উনি যে বিচার চাচ্ছেন না এর মানে এই না উনি বিচার চাচ্ছেন না, উনি একটা বার্তা দিচ্ছেন কার কাছে বিচার চাইব, কিসের বিচার চাইব, কোথায় বিচার। ওই যে আসিয়া বললেন মৃত্যুদণ্ড কার্যকর হয় না, প্রদীপ যে সিনারে হত্যা করছে কার্যকর হয় নাই, কথার কথা বলছি। সে অনেকে সাগরুনি অদ্যাবধি একটা পুলিশ রিপোর্ট হয় নাই। সিনা টান করে একটা রাজনীতিবিদ বলে গণতান্ত্রিক সরকার আসলে ঠিক হয়ে যাবে, আমি আসলে ঠিক হয়ে যাবে, অমুক আসলে ঠিক হয়ে যাবে। কোথায়? একটা রাষ্ট্র আজকে 14 বছর একটা পুলিশ রিপোর্ট দিতে পারে না ক্রিমিনাল কেসের। সেই রাষ্ট্র বড় বড় কথা বললে কাজ হবে? কেন পারছে না? সেই জায়গাটা আসতেছি। বাংলাদেশ মানে আপনি পৃথিবীর অন্যান্য দেশ যদি জরিপ করেন তাহলে দেখবেন কোথাও যদি একটা শহর বানায়, নগরায়ণ করা হয়, সেখানে সবার আগে আদালত স্থাপন করা হয়। কেন? মানসিকতার পরিবর্তনের কথা বলছেন মহাসচিব। মানসিকতার পরিবর্তন আপনি করার কে? আপনি পারবেন না করতে, কারণ আপনি নিজেই তো মানসিকতার পরিবর্তন করেন নাই। ইউ আর ব্রেকিং দ্য ল। আপনি পার্লামেন্টে বসে আছেন 100% সংবিধান লঙ্ঘন করে। পার্লামেন্টে লেখা আছে সংবিধানের মধ্যে জাতির স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি ঘোষক কি ঘোষক না সেই বিতর্কে আমি যাচ্ছি না। বইতে লেখা আছে স্বাধীনতার ঘোষক উনি, আপনি পড়তেছেন ঘোষক জিয়াউর রহমান। তো বইতে লেখা একটা, আপনি পড়ছেন আর একটা। আপনি সেখানে আইন মানাবেন মানুষকে দিয়ে, কিভাবে আইন মানাবেন? আপনি আগে আইন মানতে হবে। এইবার আসেন, আইনটা মানছে না কেন? আইনটা মানছে না আপনার বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন সচিবালয়, পৃথক সচিবালয়,
এই দাবি জুলাই সনদের মধ্যে যেমন আছে, জুলাই সনদ আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু বিএনপির যে 31 দফা, তার ভিতরে বিচার বিভাগের সংস্কার না, বলাই আছে পৃথক সচিবালয় বিচারের। সেই সচিবালয় যেভাবে হোক একটা হইল, সেটাকে কিন্তু আজকে বিএনপি বিলুপ্ত করে দিল। এই বিলুপ্ত করার মানে হচ্ছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে যাওয়া। আর নির্বাহী বিভাগ মানেই রাজনৈতিক দল যে ক্ষমতায় থাকবে সে নিয়ন্ত্রণ করবে। আর সে নিয়ন্ত্রণ করার মানেই হইল এই যে সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপার, সরকার যেভাবে নিয়ন্ত্রণ করবে বিচার বিভাগকে সেইভাবেই হবে। সুতরাং আপনি ফৌজদারি কার্যবাহী কিভাবে করবেন? আপনি স্বাধীন বিচার ব্যবস্থাকে যখন আপনি অফিসিয়ালি বিলুপ্ত করে দিলেন সচিবালয়টাকে, আপনি এটা কি বার্তা দিচ্ছেন? কাজী এই রামিসার মা বাবা যে বিচার চাচ্ছে না, খুব জাস্টিফাইড। ইটস এ মেসেজ ফর দ্য নেশন যে সে কি বলছে। ধন্যবাদ।